4 দশক পর নতুন নেতা পেল বিএনপি। মায়ের প্রয়াণে চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত। ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। ধানের শীষের নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645 আবেদন। আজ থেকে শুরু আপিল নিষ্পত্তির শুনানি। নির্বাচনে বড় চ্যালেঞ্জ অবৈধ লুট হওয়া অস্ত্র। ভোটের মাঠে ব্যবহার নিয়ে শঙ্কা। মিছিল লোকের সাথে আলাপ করে বললো যে আমার যত কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এমনক সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লায় মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। সচেতনতা তৈরির তাগিদ। এবং ইরানে সরকার বিরোধী বিক্ষোভে আরও জোরদার। প্রাণহানি বেড়ে 62। গভীর উদ্বেগ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের। কঠোর দমননীতির ইঙ্গিত খামেনির। ট্রাম্পের কঠোর সমালোচনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। 4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। গত 42 বছর বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে গঠনতন্ত্র অনুযায়ী দলের শীর্ষ পদে এলেন তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে আসতে থাকেন দলের কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানের সভাপতিত্বে কয়েক ঘন্টার বৈঠকে আলোচনা হয় দলের নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচনকালীন কার্যক্রম নিয়েও। বৈঠক শেষে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলে তারেক রহমানকে। আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন বানচালে একটি মহল দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এদিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত। প্রত্যেকের সঙ্গে বৈঠক করেন ঘণ্টাব্যাপী। বৈঠকে আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা ও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Tarek Rahman is an important political leader, not just of Bangladesh, but of the region. তো এই রিজনের একজন অনেক গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে। এছাড়া অনেক দিন পর দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও কূটনীতিকেরা প্রত্যাশার কথা জানিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভারমুক্ত হলেন তারেক রহমান। নির্বাচিত হলেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমানের রাজনৈতিক পথ চলার কথা জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন।
দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নজিরবিহীন নিরাপত্তা আর জনতার ঢলে সিক্ত হন উষ্ণ অভিবাদন গণসংবর্ধনায়। দেশে ফেরার পর বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার দুধারে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে বিএনপির দলীয় সব কার্যক্রম। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তারেক রহমান এবার ভোটের লড়াইয়ে দলেরও নেতৃত্ব দিচ্ছেন। 1965 সালের 20 নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকেই রাজপথে সক্রিয়। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বিএনপির রাজনীতিতে। 1991 সালের নির্বাচনে বেগম জিয়া যে 5টি আসনে নির্বাচন করেছিলেন সেগুলোর দেখভালের দায়িত্বেও ছিলেন তারেক রহমান। 2001 সালের নির্বাচনের পর তার প্রভাব বাড়ে বিএনপিতে। 2002 সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। সে সময় তৃণমূল পর্যায়ে নিজের সাংগঠনিক কার্যক্রম ও যোগাযোগ বাড়ান তারেক রহমান। মাঠ পর্যায়ে গণসংযোগ ও কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত রাখেন নিজেকে। 2007 সালের পট পরিবর্তনের পর 1-11 সরকারের আমলে গ্রেফতার ও ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে জামিন নিয়ে 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 2009 সালে দলীয় সম্মেলনে লন্ডনে থাকা তারেক রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। ধীরে ধীরে আবারও রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন কর্মসূচিতে। 2018 সালে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তারেক রহমানকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে বিদেশ থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থানে রাজপথের কর্মসূচি আর পরিকল্পনায় বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে 30 ডিসেম্বর শূন্য হয় বিএনপি চেয়ারপারসনের পদ। অবশেষে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সে পদে নতুন নেতা ঘোষণা করল বিএনপি, আর তাতে ভারমুক্ত হলেন এতদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের পর বাবার গড়া দলের সর্বোচ্চ পদে আসীন হলেন ছেলে তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার আসনগুলোতেও ছাড় দিচ্ছেন না স্থানীয় বিএনপি নেতারা। দল থেকে নির্দেশনা ও কঠোর পদক্ষেপের পরও বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শরিক দলগুলোর প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীদের আরও সহনশীল হওয়ার আহ্বান দলটির। আসন সমঝোতায় টানাপোড়েন, পরে 14টি আসনে ছাড় পায় যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী সরিয়ে নেয় সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামকে 5টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি ও গণ অধিকার পরিষদকে 1টি আসন ছেড়েছে বিএনপি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণে দল বিলুপ্ত করে ও সংগঠন ছেড়ে বিএনপি নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন কয়েকজন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে ওইসব আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় বহিষ্কৃত হয়েছেন 9 জন। এই আসনে যিনি বিএনপির আগের মনোনীত প্রার্থী ছিলেন, দল তাকে দেখলাম বহিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনও তিনি আছেন। এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিব্রতকর। সমঝোতাটা বিনষ্ট হলে ফলাফল যদি কোনো কারণে নেতিবাচক হয়, এটা পরবর্তী বিএনপির জন্য খুবই বিব্রতকর হবে। পরবর্তী নির্বাচন, পার্লামেন্ট, সরকার গঠন কম বেশি সবটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। বিএনপির স্থানীয় নেতাকর্মী সহযোগিতা না পাওয়ায় বিচলিত হলেও নির্বাচন করায় কোনো চ্যালেঞ্জ দেখছেন না শরিক দলের নেতারা। আমরা জোটের মিত্ররা জনাব তারেক রহমানের সাথে সেজন্য সাক্ষাৎ করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রার্থীদেরকে প্রত্যাহারের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জনাব তারেক রহমান যদি কোনো আসনের বিদ্রোহী প্রার্থীকে ডেকে কথা বলেন, তিনি বসে যাবেন। আমার গলাচিপা 10 মিনিটে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি আছেন তিনি থাকেনও,
আমি সেটাকে খুব চ্যালেঞ্জ মনে করি না, কারণ ওইটা বিএনপির সিট না। 50 বছর বিএনপি জিততে পারে নাই। যেখানে বিদ্রোহী প্রার্থী সমঝোতার আসনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে গণতন্ত্রের স্বার্থে ধৈর্য ধরতে ও সহনশীল হতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। ওইসব সিটে বিএনপি যারা বিদ্রোহী ছিল তাদেরকে তো ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এইখানে বিদ্রোহী প্রার্থীর তো কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে, এবং আমি বলবো অনেক জায়গায় কিছুটা স্যাক্রিফাইসও প্রয়োজনে করতে হবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার প্রত্যাশাই পূরণ হবে বলে আশাবাদ জানান বিএনপি নেতারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645টি আপিল হয়েছে। সকাল থেকে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বাছাইয়ে সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। গতকাল শুক্রবার ছিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন। এর মধ্যে বেশিরভাগ আপিল করা হয়েছে প্রার্থিতা ফেরত পেতে। মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও বেশ কিছু আপিল আছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে যে আপিলের শুনানি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভবনে এসে উপস্থিত হয়েছেন প্রার্থীরা এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরাও আসলে এই শুনানির কক্ষে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই শুনানি শুরু হবে এবং একটানা বিকেল 5টা পর্যন্ত শুনানি চলবে এবং আজ থেকে শুরু হয়ে আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই নির্বাচন কমিশনের এই কক্ষে টানা 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। এতে করে যাদের প্রার্থিতা এর আগে বাতিল হয়েছে তারা যে আবেদন করেছেন সে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে সশরীরে রেখে সেই শুনানিটি অনুষ্ঠিত হবে। যদি বলি যে এর পাশাপাশি নির্বাচন কমিশনে আরও একটি প্রোগ্রাম হচ্ছে, সেখানে একটি পোস্টাল ব্যালট গণনার একটি মক ট্রায়াল আসলে অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি এই শুনানিটিও চলছে। যদি বলা যায় যে এখন পর্যন্ত শুনানি শুরু হয় নাই, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রার্থীরা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন, নির্বাচন কমিশন সংশ্লিষ্টরাও এসে উপস্থিত হয়েছেন। বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই এটি আসলে শুরু হবে। আপনারা জানেন যে গতকাল শুক্রবার আপিলের শেষ সময় ছিল। গতকাল পর্যন্ত 645টি আবেদন এখানে জমা পড়েছে। সেটি ক্রমান্বয়ে প্রতিদিন এই শুনানি অনুষ্ঠিত হবে। আজকে 1 থেকে 70 পর্যন্ত যে ক্রমিক সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী সেই শুনানিটি অনুষ্ঠিত হবে এবং যদি আগামীকাল 71 থেকে পরবর্তী এবং 18 জানুয়ারি পর্যন্ত টানা এই শুনানি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে যে শুনানি চলছে তার সর্বশেষ খবর। আগারগাঁও নির্বাচন কমিশন অফিস থেকে আপিল শুনানির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম। নির্বাচন সামনে রেখে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার। 2024-এর 5 আগস্ট থানা ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। কুমিল্লার 11টি আসনে ভোটের মাঠে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা বাড়ছে সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। কুমিল্লার 11টি সংসদীয় আসনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী। তবে নির্বাচনের প্রস্তুতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার। 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এসব অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন সুশীল সমাজ রাজনীতিবিদরা। সন্ত্রাসীদের হাতে যদি অস্ত্র থেকে যায় এবং সেটা যদি উদ্ধার যথার্থভাবে না হয় তো তাইলে তো নির্বাচনের যে আশঙ্কা, ওই আশঙ্কা মুক্ত নির্বাচন বা উৎসবমুখর নির্বাচন তো এটা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্সে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানান র্যাবের কর্মকর্তা। টলারেন্স নীতিতে আমরা এটা অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং এগুলার বিপক্ষে আমাদের অভিযান চলমান রয়েছে।
কোনো দুষ্কৃতিকারী যেন আইনের আওতা থেকে বাইরে না যেতে পারে সেই কল্পে আমাদের টহল কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে এবং এই অভিযান চলমান থাকবে নির্বাচনের আগ পর্যন্ত। 5 আগস্ট কুমিল্লার 4টি থানা থেকে 5 শতাধিক অস্ত্র লুটের ঘটনা ঘটে, যার মধ্যে 90% উদ্ধার হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরও থাকছে, কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের অবাধ বিচরণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিমান ওঠানামা, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। সমস্যা সমাধানের চেষ্টায় বেবি চক। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতেও মিলছে অ্যান্টিবায়োটিক, যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। আইইডিসিআর এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসক, রোগী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলোই এখন বর্তমানে বেশি আসে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলো কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? এইটাকে স্ক্রিনিং এর আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামী রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই, তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 5 মাসে উড্ডয়নের আগ মুহূর্তে 2টি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কার ঘটনা ঘটেছে। যদিও পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের শঙ্কা, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দর গত 7 জানুয়ারি প্রথমবারের মতো বিমানবন্দরে চালানো হয় বিশেষ নিরাপত্তা মহড়া। পুরো মহড়াটি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কিন্তু মহড়া চলাকালে ধরা পড়ে উদ্বেগজনক চিত্র। রানওয়ে ও এর আশপাশে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। এ সময় রানওয়ে দিয়ে উড্ডয়ন করছিল যাত্রীবাহী বিমান, অথচ বিচরণ করা কুকুরের দল সরাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরটির রানওয়েতে বেওয়ারিশ কুকুরের উপস্থিতি বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো সমাধান আসেনি। কক্সবাজার এয়ারপোর্ট এবং রানওয়ে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। 9000 ফিট থেকে 10700 ফিট উত্তীর্ণকরণের কাজ শেষ হলে, যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা আর কাজ শেষ হলে দেন এটা নিরাপত্তাটা সেরে আসবে।
এই রুটে চলাচলকারী যাত্রী ও পর্যটকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে বিমানবন্দরের ভেতরে কুকুর ঢুকে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি কর্তৃপক্ষের তদারকির অভাবকেই নির্দেশ করে। কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে রানওয়েতে যেন কোনো কিছুই চলে না আসে, কারণ যে কোনো কিছুর কারণেই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আসলে এটা ঝুঁকিপূর্ণ, এখন বিমান কর্তৃপক্ষ ওনাদের এটা দেখা উচিত। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। সমস্যার সমাধানে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমাদের আপার লেভেল যারা আছে, এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কাজ করেছি। পেরিমিটারগুলো তৈরি হয়ে গেলে যখন সব পুরাটা সিকিউর হয়ে যাবে, পেরিমিটার সিকিউর হয়ে যাবে, তখন আর এই কুকুরগুলো দেখবেন না। 2025 সালে 2 আগস্ট ও 6 নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় 2টি কুকুর মারা যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের টি-20 বিশ্বকাপ ভাগ্য। আইসিসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাবার সম্ভাবনা ক্ষীণ। নিজেদের করণীয় নিয়ে আলোচনায় আজ বসবেন বোর্ড কর্তারা। শীতের দাপট, বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। চাঁপাইনবাবগঞ্জে টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনই তাপমাত্রা কমছে চুয়াডাঙ্গায়। হিম বাতাস ও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় শীতে জবুথবু জনজীবন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দেখছেন সময় সংবাদ। বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ। পৌর বিএনপি নেতা সহ আহত হয়েছেন অন্তত 4 জন। শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত রাজৈর পৌরসভার ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় একটি দোকান ও 2টি মোটরসাইকেল কুপিয়ে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 62 জন। এর মধ্যে রয়েছেন 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো জানায় নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে 3 দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায় যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না। একই সঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যে কোনো সময় শুরু হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। রাজধানীর বনানীতে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এখানে এবং ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি ইতিমধ্যে এসেছেন এবং তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন সেটা আমরা জানতে পেরেছি। আর হয়তো 2-1 মিনিটের মধ্যে তিনি ভিতর প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে যে গণমাধ্যমের সম্পাদকরা ইতিমধ্যে এই অনুষ্ঠানস্থলে এসেছেন এবং তারা এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনিও কিন্তু এসেছেন, তিনি গণমাধ্যমের কর্মীদের সাথে সরাসরি যুক্ত ছিলাম বনানীতে। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।